নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি একটা সুন্দর কাহিনী বলছি। কাহিনীটা হলো সত্যবাদী চোর। কথাটা শুনতেই কেমন লাগছে, তাই না? যে চোর আবার সত্যবাদী। হ্যাঁ, জীবনে সত্য কথা যদি কেউ অবলম্বন করে নেয় বা কেউ যদি সত্য কথা বলে, তার জীবনের পরিবর্তন হতে হবেই। কারণ সত্য কথা বলার পেছনেও একটা বিরাট মূল্য তার জীবনে সে পায়। তাই একজন চোর, যার চুরি করাই ছিল তার কাজ এবং চুরি করেই তার পরিবারকে এবং নিজের জীবনযাপন সে করত, কিন্তু সেই চোর সত্য কথা অবলম্বন করাতে তার জীবনের পরিবর্তন হয়। আসলে মিথ্যা কিছুক্ষণের জন্য সে তাকে হয়তো তার সঙ্গে থাকে বা তার ন্যায় করিয়ে দিতে পারে, কিন্তু চিরদিনের জন্য তার ন্যায় কখনো হতে পারে না। কিন্তু সত্যর জয় একদিন দেরিতে হলেও সেটা হবেই, একদিন না একদিন সত্যের জয় হবেই। তাই একজন চোর যখন তার সত্য কথা বলাকে সে জীবনে অবলম্বন করে নেয়, তার জীবনের পরিবর্তন এসে যায়। আজকে যে কাহিনীটি আমি বলছি, যে সত্যবাদী চোর। সত্যবাদী চোর কেমন? একজন চোর, তার চুরি করাই ছিল, চুরি বৃত্তি সে করত, চুরি করা ছাড়া অন্য কোনো কাজ তার ছিল না। পরিবারকে পালন করার জন্য সে চুরি বৃত্তি ধরে নেয়। কিন্তু সেই চোর একদিন চুরি করতে বেরোয় এবং বেশ কিছুটা আগেই বেরিয়ে যায়। কিন্তু চোর মনে মনে ভাবে যে এখন যদি আমি চুরি করতে যাই, এটা সঠিক সময় না, আমার কিছুক্ষণ পরে যেতে হবে চুরি করতে। তাই দেখে চোর যাওয়ার পথে একটা মন্দির, আর সেই মন্দিরে একজন সন্ন্যাসী তিনি বসে আছেন। চোর ভাবে এর থেকে ভালো জায়গা বসার আর কী হতে পারে। এই মন্দিরের বারান্দায় ওই সাধুর পাশে, সন্ন্যাসীর পাশে যদি আমি বসি, আমাকে কেউ সন্দেহও করবে না। তাই কিছুটা সময় আমার তো পরে চুরি করতে হবে, তাই কিছুটা সময় কেন না এখানেই কাটাই। এই বলে ওই সন্ন্যাসীর পাশে গিয়ে ওই মন্দিরের বারান্দায় বসে। সন্ন্যাসী যখন দেখে যে একজন তার পাশে এসে বসলো, সন্ন্যাসী তাকে জিজ্ঞাসা করে, কি করো বাবা? বলে, আমি চুরি করি। সন্ন্যাসী বলে, তুমি চুরি করো কেন? বলে, আমি তো আর অন্য কোনো কাজ করি না, আমার পরিবারকে চালানোর জন্য আমার চুরি বৃত্তি করতে হয়, আর আমি চুরিই করি। সন্ন্যাসী তখন বলে যে তুমি কি আমার একটা কথা রাখবে? তোমার কাছে যদি আমি কিছু চাই, তুমি দেবে? চোর মনে মনে বুঝে যে এই সন্ন্যাসী আমার কাছে চাইলে আর কি চাইতে পারে, হয়তো এটাই চাইবে যে আমাকে তুমি কথা দাও যে তুমি আর চুরি করবে না। তাই চোর প্রথমেই সতর্ক হয়ে যায়, বলে, বাবা, আপনি আমার কাছে যা চাইবেন আমি যতটা পারি চেষ্টা করব আপনাকে দিতে, কিন্তু আপনি আমাকে চুরি ছাড়তে বলবেন না, এটা বাদ দিয়ে। সন্ন্যাসী বলে, কেন? চুরি ছাড়বে না কেন? বলে, না, আমি চুরি ছাড়তে পারবো না, চুরি আমি ছাড়তে পারবো না। তাই আপনি আমার কাছে যাই চান আর আমাকে যাই বলুন না কেন, আমাকে মোট কথা চুরি করার কথা ছাড়তে বলবেন না। চুরি বাদ দিয়ে আপনি যে কোনো কিছু আমাকে বলেন, আমি সেটা পালন করার চেষ্টা করব, আমি সেটা আপনাকে দেওয়ার জন্য চেষ্টা করব। কিন্তু আপনি যদি বলেন যে আমাকে চুরি বৃত্তি ছাড়তে, আমি কিন্তু আপনার কথা রাখতে পারবো না, কারণ আমি চুরি ছাড়বই না, আমি চুরি ছাড়তে পারবো না। সন্ন্যাসী তখন চোরের কথা শুনে বলে, বেশ, তাই হবে, আমি তোমাকে চুরি ছাড়তে বলবো না, হবে তো? বলে, হ্যাঁ। বলে, তাহলে আমাকে তুমি দাও, তুমি আমাকে কথা দাও, তুমি জীবনে যেই পরিস্থিতির মধ্যেই পড়ো না কেন, যেই পরিস্থিতির মধ্যেই থাকো না কেন, তুমি কোনোদিন মিথ্যা কথা বলবে না। তোমার যেই পরিস্থিতি আসুক না কেন, তুমি সত্য কথা বলবে। এই কথাটা আমাকে দাও, আমি তোমার কাছে এটাই চাই। চোর মনে মনে ভাবে যে সন্ন্যাসী বড় চালাক, চুরি ছাড়তে বলল না। একজন চোর, সে কি করে সত্য কথা বলতে পারবে? তার কি সত্য কথা বললে চলবে? কিন্তু কি করব,
আমি তো আগেই বলেছি যে চুরি ছাড়া অন্য আপনি যা কিছু বলবেন আমি আপনার কথা রাখব। চোর ভাবে যাই হোক, যা হওয়ার হবে, আমি কথা দিয়ে দিই। চোর সন্ন্যাসীকে কথা দেয়, বাবা আমি কথা দিলাম, আমার যেই পরিস্থিতি আসুক না কেন আমি সত্য কথাই বলবো, আমি মিথ্যা কথা বলবো না। সন্ন্যাসী খুশি হয়ে যায়, বলে বাবা সত্য কথাই তুমি বলো। এরপরে যখন নাকি সেই চোর সে যেতে থাকে, যখন বেশ একটু রাত হয়ে যায়, চোর সন্ন্যাসী বাবাকে বলে বাবা আমি এখন যাই বলে সেই চোর যেতে থাকে। কিন্তু চোর যেতে যেতে দেখে একজন গাছতলায় বসে আছে। চোর এটা দেখে সে একটু দাঁড়িয়ে পড়ে। আর এদিকে সেই সময়কার প্রজাপরায়ণ রাজারা, তখনকার সময় যারা নাকি প্রজা যাতে সুখে থাকবে কি করে, রাজার প্রধান চিন্তাই এটা থাকতো। সেই রকম রাজারা রাতের বেলায় তারা ছদ্মবেশে নগর ঘুরত, দেখতো তার প্রজারা কেউ দুঃখে আছে না কষ্টে আছে, না তার রাজ্যে কোনো চুরি বা লোকের অভাব আছে যার জন্য চুরি করতে বেরোয়। তাই রাজারা নগর ঘুরত ছদ্মবেশে। কিন্তু সেই রাজ্যের রাজা সেই গাছতলায় বসে আছে। চোরকে যখন যাচ্ছে দেখে ওই রাজা বলে তুমি কে? চোর বলে আমি। চোর মনে মনে ভাবে সত্য কথাই বলি, কেবল ওই সাধুকে আমি কথা দিয়ে আসলাম যে আমি সত্য কথা বলবো, এখনই আমি মিথ্যা কথা বলবো? তা এটা কেমন হয়? তাই মহাত্মাকে যেহেতু কথা দিয়েছে, তাই চোর তখন বলে আমি একজন চোর। রাজা মনে মনে ভাবে আমার রাজ্যেও চোর আছে, আমার রাজ্যেও চুরিবৃত্তি করে কেউ জীবনযাপন চালায়, আমি এতটা প্রজাদের মঙ্গল বা তারা কি করে খুশি থাকবে সে সমস্ত দেখা পড়ো। রাজাকে তখন ওই চোর বলে যে তুমি কে? তখন রাজা বলে যে আমিও একজন চোর, কিন্তু আজকে আমার প্রথম দিন চুরি করা, আজকে চুরি করার জন্য আমি প্রথম এসেছি। বলে ও, বলে তাহলে আমার সঙ্গে তুমি চুরি করবে? রাজা যখন চোরকে বলে, তখন চোর বলে না বাবা, তোমার আজকে প্রথম দিন চুরি করা, আমার মাথা পাগল হয়ে গেছে যে আমি তোমার সঙ্গে আজকে চুরি করতে যাব আর সেখানে ধরা পড়ি। আমি চুরি করতে করতে আমার চুরি কেমন করে করতে হয় সেই বিষয়ে আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে, আর তোমার প্রথম দিন, না 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 না, তোমার সঙ্গে আমি চুরি করব না। রাজা তখন বলে যে তুমি যদি আমার সঙ্গে চুরি করো বা তাহলে আজকে একটা ভালো এমন বড়সড় চুরি হবে না, তোমার অনেক দিন চুরি না করলেও চলবে। বলে কেমন? বলে আজকে আমি মনে মনে ভাবছি রাজার বাড়িতে চুরি করব। তখন চোর বলে মাথা পাগল হয়ে গেছে, রাজার বাড়িতে চুরি করতে যাই আর সেগুলো ধরা পড়ে যায়, তারপর রাজা কালকে শুলে দিয়ে দেয়। না, আমি প্রাণ হারাইতে চাই না, আমার কোনো দরকার নেই। তখন বলে যে তুমি কি ভাবছো আমি রাজার বাড়িতে এমনি চুরি করতে সাহস নিচ্ছি? রাজার বাড়িতে আমি এত বছর ধরে কাজ করছি, রাজা আমাকে বিনা অন্যায়ে, আমি কোনো অপরাধ করিনি, অথচ রাজা আমাকে ঘাট ধরে বার করে দিয়েছে, তাই সেই রাজার প্রতিশোধ আমি নিবই। তাই আমি রাজা কোথায় সম্পত্তি রাখে, কোথায় ধন সম্পদ রাজার থাকে, কোথায় রাজপ্রাসাদের কোনটা গুপ্তঘর, কোন দিক দিয়ে গুপ্ত সিঁড়ি, সব আমার জানা আছে। তাই তুমি যদি আমার সঙ্গে চুরি করো তাহলে কিন্তু একটা বড়সড়ই একটা চুরি হয়ে যায়। কিন্তু চোর তখন বলে তোমার সঙ্গে চুরি করলে আমাকে তুমি কি দেবে? বলে যাই চুরি করি না কেন অর্ধেক অর্ধেক ভাগ হবে, সমান সমান ভাগ, তোমার অর্ধেক আমার অর্ধেক। চোর মনে মনে ভাবে যে রাজার বাড়িতে চুরি করার তো আমি কোনোদিন সাহস পাইনি, এ যেরকম রাজার বাড়িতে এতদিন ধরে কাজ করছে, বলছে রাজার সব কিছু চেনে গুপ্ত জায়গা, তা থাক না, আজকে একটা যদি বড় চুরি হয়েই যায় আর অর্ধেক যদি আমাকে দেয় তাহলে আমার অনেক দিন চুরি না করলেও চলবে। চোর রাজি হয়ে যায়, বলে ঠিক আছে চলো। তখন রাজা বলে চলো, বলে যে আমার সমস্ত রাস্তা চেনা, আমি ভিতরে ঢুকবো না, আমি বাইরে দাঁড়িয়ে থাকবো,
তোমাকে আমি সব বলে দেবো, তুমি সেই মতো কাজ করবে, দেখবে অনেক কিছু চুরি করতে পারবে। এটাই রাজার প্রতিশোধ নেব আমি, আমাকে অপমান করে বের করে দেওয়া। চোর বলে ঠিক আছে ঠিক আছে চলো। এই বলে দুজন চোর রাজার বাড়িতে যায়। এদিকে রাজার তো কোনটা গুপ্তসিঁড়ি, কোনটা রাজার হীরা মানিক রাখার ঘর, রাজা তো সবই জানে। রাজা তখন চোরকে বলে, তুমি এই দিক দিয়ে চলে যাও, এদিক দিয়ে গিয়ে দেখবে একটা বড় দরজা, সেই দরজাটা তুমি এইভাবে খুলবে, এইভাবে খুললে তারপরে তুমি একটু চলে যাও, দেখবে একটা ঘর, সেই ঘরের মধ্যে দেখবে অনেক কিছু ধন সম্পদ, হীরা সোনা রূপা সমস্ত কিছু আছে। তুমি যতটা পারো চুরি করো, চুরি করে নিয়ে আসো, যা আনবে সেটা কিন্তু সমান ভাগ। চোর বলে হ্যাঁ তাই হবে। রাজা দেখানো পথ দিয়ে সেই চোর চুরি করতে চলে যায়। সেইভাবে দরজা পায়, দরজা খোলে, আবার ভিতরে যায়, আবার তারপরে আর একটা ঘর, সেই ঘরে ঢোকে। চোর দেখে মানে সোনা রূপা মুক্তা মানিক সব কিছু ঝলমল করছে। চোর মনে মনে ভাবে বাবা, রাজার কত সম্পত্তি। এই বলে চোরের নজরে পড়ে একটা বড় বাক্স। চোর ভাবে এগুলাকে এইভাবে সাজিয়ে রাখছে আর এটাকে বাক্সে রাখছে, তার মানে এগুলোর থেকে আরও অনেক বেশি মূল্যবান ওই বাক্সের জিনিস। তাই এত জিনিস পোটলা করে নিয়ে যাওয়ার থেকে বেশি মূল্যবান জিনিস যদি অল্পও কিছু নেই, তাতেই অনেক বেশি হয়ে যাবে, আমার তো জীবন চলে যাবে। এই বলে সেই বাক্স পাড়ে, সেই বাক্স খুলে দেখে আর একটা বাক্স, আর একটা বাক্স খুলে দেখে আর একটা বাক্স, তিনটা বাক্স পর পর খোলা পর চোর দেখে ভিতরে একটা বাক্স, তার মধ্যে বড় বড় তিনটা মূল্যবান, বহু মূল্যবান তিনটা হীরা। চোর ভাবে যে তিনটা হীরা, এত কিছু নেওয়ার প্রয়োজনই নেই, দুটা নিলেই তো একটা পেলেই জীবন আমার চলে যাবে, অত কিছু নেওয়ার কি দরকার। কিন্তু চোর তখন চিন্তায় পড়ে যায়, আছে তিনটা হীরা, ভাগ হবে দুটো, তাই দুজন তো দুটো হীরা নিয়ে নেব, আর একটা হীরা কী করে ভাগ করব, এটা তো একটা হীরা কী করে ভাগ করব, তার থেকে ভালো দুটো হীরাই নিয়ে নিই, একটা থাক। এই বলে চোর দুটো হীরা নিয়ে ওই গুপ্ত পথ দিয়ে বেয়ে নেমে আসে। নেমে আসা পথ দেখে রাজা সেইভাবেই, চোর ছদ্মবেশী রাজা, চোর সেজে ওইভাবেই দাঁড়িয়ে আছে। রাজা বলে কী চুরি করলে? বলে কত কিছু আছে, বেকার অত জিনিস নিয়ে লাভ, কোনো বোঝা বাড়িয়ে লাভ কি। ওই মূল্যবান দেখলাম একটা বাক্স, সেই বাক্সটাকে খুলে দেখি তিনটা হীরা, তাই তিনটা হীরার মধ্যে একটা হীরা আমি রেখে দুটা হীরা আমি নিয়ে এসেছি, আর এই নিন আপনি একটা, আর এই দেখুন আমার একটা, ব্যাস ভাগ সমান সমান হলো তো। রাজা বলে হ্যাঁ ভাগ সমান হয়েছে, এবার তুমি যাও তোমার পথে, আমি আমার পথে যাই। তুমি আর আমি যে চুরি করেছি, তুমি আর আমার যে চেনাশোনা, এটা আর আজ থেকে কেউ জানবে না, আজ থেকে তুমি আমাকে চেনো না, আমি তোমাকে চিনি না। চোর বলে ঠিক আছে। চোর একটা বহু মূল্যবান হীরা নিয়ে চোর মহা খুশিতে বাড়ির দিকে চলে আসে। এদিকে পরের দিন রাত্রি শেষ হতেই রাজা মনে মনে ভাবে, আমি তো রেখেছি ওখানে তিনটা হীরা, বহু মূল্যবান তিনটা হীরা, কিন্তু চোর আমাকে বলল ও দুটো চুরি করেছে, একটা আমাকে দিয়েছে, একটা ও নিয়েছে, তাহলে চোর কি সত্যি তিনটা চুরি করেনি, একটা রেখে এসেছে? এটা আমার দেখতে হবে, নাকি ও দুটো নিয়ে একটা প্রথমেই লুকিয়ে রেখে আর একটা আমাকে দেখালো দুটো, তাই এটা আমার জানতে হবে। রাজা অনেক ভোর হতেই, যখন কেউ ঘুমের থেকে উঠে নাই, রাজা আস্তে আস্তে সেই ঘরে যায়। ঘরে গিয়ে রাজা দেখে সমস্ত বাক্সগুলো খোলা, আর ঠিক একটা হীরা আছেই, ঠিক দুটো হীরাই নাই, আর সেটা একটা রাজার কাছে, একটা চোরের কাছে। রাজা মনে মনে ভাবে চোর যা বলেছে সত্য কথা বলেছে। পরের দিন সকাল হয়েছে, রাজা রাজবেশ ধারণ করে সিংহাসনে এসে বসে। রাজা যখন সিংহাসনে বসে, এদিকে রাজা এবং চিল্লাহল্লা করতে থাকে যে কালকে আমার ধন সম্পদ এগুলো চুরি হয়েছে, চোর এসেছিল, রাজার বাড়িতে চোর এসেছে, চারিদিকে হইচই পড়ে যায়। এটা যে সে একটা ছোট কথা না যে রাজার বাড়িতে চোর এসেছে, এই নিয়ে হইচই পড়ে যায়।
মন্ত্রী মনে মনে ভাবে যে দেখি তো চোর কী চুরি করেছে। মন্ত্রী কী করে, সবার অজান্তেই মন্ত্রী সেই ঘরে ঢোকে। মন্ত্রী ঘরে গিয়ে ঢুকে দেখে যে বাক্সগুলো সব এলোমেলো পড়ে আছে, কিন্তু মন্ত্রীও জানত যে ওখানে 3টা হীরা। আর চোর যে 2টো হীরা নিয়েছে, একটা রেখেছে, সেটা রাজা জানে, সেটা তো আর মন্ত্রী জানে না। তাই মন্ত্রী সেখানে গিয়ে যখন দেখে একটা হীরা আছে, মন্ত্রী তখন ভিতরে লোভ জন্মায়। মন্ত্রী মনে মনে ভাবে যে রাজা তো জানে চুরি হয়েছে, এখন চুরি মানে চোর যে একটা হীরা রেখে যাবে এটা তো সম্ভব না, আর এটা রাজা জানেও না। তাই কেন না একটা হীরা বেকার আমি এখানে ফেলে রাখি, আমার তো দোষ হবেই না, দোষ তো হবে চোরেরই, চুরি করেছে। তাই মন্ত্রী কী করে, সে ওই একটা হীরা নিজের পকেটে সে লুকিয়ে রেখে দেয়। লোভ, একেই বলে লোভ। লোভ এত বছর ধরে রাজার ওখানে কাজ করেও মন্ত্রীর ভিতরে এতটা লোভ জন্ম নেয়, সে কী করে একটা হীরা নিয়ে সে নিজের পকেটে লুকিয়ে রাখে। এদিকে মন্ত্রীও চিৎকার করতে থাকে, রাজার এখানে চুরি হয়েছে, লোকে লোকারণ্য ভিড় হয়ে যায়। রাজা আদেশ দেয়, যেমন করে পারো চোরকে ধরো। এখন সবাই বেরিয়ে পড়ে চারিদিকে, এই করতে করতে চোরকে ধরে ফেলে। চোরকে ধরে সে রাজার কাছে নিয়ে আসে। রাজার কাছে নিয়ে আসার পর চোর ওই হীরাটা সঙ্গে করেই নিয়ে আসে। চোর ভাবে যে যদি রাজার কাছ থেকে আমি প্রাণে বাঁচতে পারি, আমি বলবো হীরাটা দিয়েই দিচ্ছি, আমাকে প্রাণে বাঁচান। এর জন্য হীরাটা সঙ্গে নিয়েই আসে। চোর আসার পর রাজা জিজ্ঞাসা করে, তুমি কালকে চুরি করেছ? চোর বলে, হ্যাঁ আমি চুরি করেছি, তবে আমি একা না, আমার সঙ্গে আর একজন চোর ছিল। বলো, কয়টা হীরা নিয়েছ? চোর বলে, 2টো হীরা নিয়েছি। আমি 2টো হীরা নিয়েছি, একটা অন্য চোরকে দিয়েছি আর একটা আমি নিয়েছি, আর এই নিন আপনার এই হীরা, আমি সাথেই নিয়ে এসেছি। রাজা বলে, এদিকে মন্ত্রী তখন, চোর যখন বলে 2টো হীরা আমি নিয়েছি, একটা অন্য চোরকে দিয়েছি, একটা আমি নিয়েছি, মন্ত্রীর তখন খুব জ্বালা উঠে যায়। মন্ত্রী চিৎকার করতে থাকে, আরে চোর, চোর হয়ে মিথ্যা কথা বলা, তুমি 2টো হীরা নিয়েছো, তুমি 3টা হীরা নিয়েছো, ওখানে ছিল 3টা হীরা, তুমি 3টাই নিয়েছো। চোর কোনো দিন একটা রেখে 2টা নেয়? আবার মিথ্যা কথা, একে তো চুরি করছো, তাতে মিথ্যা কথা। চোর বারবার বলছে, আমি মিথ্যা কথা বলছি না, আমি একটা হীরাই নিয়েছি, আর সেটা আমি দিয়ে দিলাম রাজার কাছে। আর আরেকটা হীরা আমি অন্য একটা আমার সঙ্গে চোর ছিল, আমি তাকে দিয়েছি। আমার কাছে 2টো হীরাই আছে, আমি 2টো হীরাই চুরি করেছি রাজামশাই, আমি মিথ্যা কথা বলছি না। কিন্তু মন্ত্রী যখন খুব তোলপাল করতে থাকে, রাজা আপনি একে ক্ষমা করবেন না, এই মিথ্যা কথা বলছে, একে কারাদণ্ড দিন, একে বন্দি করুন। কারণ মন্ত্রীর কোনো রকমে ওকে বন্দি করাতে পারলেই, রাজাকে বিশ্বাস করাতে পারলেই, মন্ত্রী যে একটা চুরি করেছে, মন্ত্রী ভাবছে সেটার থেকে আমি বেঁচে যাব। কিন্তু রাজা যে সব জানে সেটা তো মন্ত্রী জানে না। তখন রাজা বলে যে চোর সত্য কথা বলছে, ও 2টো হীরাই চুরি করেছে। মন্ত্রী, তো তোমার পকেটে একটা হীরা, তুমি একটা চুরি করেছো। মন্ত্রী তখন বলে, আমি এতদিনের আপনার বিশ্বাস তো আপনার সারা জীবন আপনার এখানে কাজ করলাম, আপনার মন্ত্রিত্ব পালন করলাম আমি, আর আপনি আমাকে বলছেন যে আমি একটা আপনার হীরা চুরি করেছি, আর একটা চোর ধরাই পড়লো না, আর আপনি কি করে আমাকে চোর বলছেন? রাজামশাই, এই চোর চুরি করেছে, ওই চোর মিথ্যা কথা বলছে। কিন্তু রাজা তখন বলে, এই চোর মিথ্যা কথা বলছে না, আর একটা চোরের কথা বলছো, সেই চোর কোনো দিন ধরা পড়বে না। বলে, কেন রাজামশাই? বলে, সেই চোরটা হলো আমি। এই যে আমার কাছে ও যে আমাকে আর একটা হীরা দিয়েছে, এই হলো আর একটা হীরা। ও একটা হীরা, এই চোর একটা আমাকে হীরা দিল এখন, আর আমার কাছে ও যে আমাকে আর একটা চুরি করার পর হীরা দিয়েছিল, এই হীরা, এই হলো 2টা। আর মন্ত্রী, তোমার পকেটে আছে আর একটা, এই নিয়েই আছে 3টা হীরা। তুমি এত দিন ধরে আমার এখানে কাজ করেছো, আমার এখানে কাজ করার পর তুমি আমাকে এত বিশ্বাসঘাতকতা করলে।
এই চোর হতে পারে চোর, কিন্তু এর প্রত্যেকটা কথাই হলো সত্য। ও এক বিন্দু মিথ্যা কথা বলেনি। এ বলেছে যে 2টো হীরা আমি চুরি করেছি, একটা হীরা অন্য চোরকে দিয়েছি, আর সেই অন্য চোরটাই হলো আমি। তাই এই অন্য চোরকে তুমি কি করে ধরবে? তুমি বার করো। তখন মন্ত্রী কী করে, তার পকেট থেকে সেই হীরাটা যখন বার করে এবং রাজার সাথে সাথে আদেশ করে এই মন্ত্রীকে কারাগারে দাও। আর এই মন্ত্রীর জায়গায় ওই চোরকে রাজা মন্ত্রী বানায়, কারণ তার মিথ্যা কথা সে একটাও বলেনি। চুরি করেছে ঠিকই, কিন্তু তার প্রত্যেকটা কথা সত্য। তাই রাজা তার উপর খুশি হয়ে যায় এবং একজন চোর হলেও রাজা তার উপর তার শ্রদ্ধা এবং রাজার মানে সম্মান, চোরকেও রাজা তার সত্য কথা বলার জন্য তাকেও রাজা ভালো লাগে। এবং রাজা কী করে, ওই চোরকে তার মন্ত্রিত্ব পদ চোরকে দিয়ে দেয় আর মন্ত্রীকে কারাগারে রাখার আদেশ দেয়। তাই সত্য কথা বলার এতটাই মূল্য। একজন চোরও তার সত্য কথা বলার জন্য তার জীবনের পরিবর্তন এসে গেল। যে নাকি চুরিবৃত্তি করে জীবনযাপন করতো, আসছে রাজার একদম সবচেয়ে প্রধান এবং রাজার সবচেয়ে কাছের মন্ত্রী হয়ে গেল সেই চোর। আর বিশ্বাসঘাতকতা, মিথ্যা কথা মানুষের পরিস্থিতির থেকে তাকে কতটা নিচে নামায়, সেই হলো মন্ত্রীর হলো প্রমাণ। যে নাকি রাজার মন্ত্রিত্ব, রাজার একদম কাছের মানুষ ছিল, সেই মন্ত্রী আজকে কারাগারে বন্দী হলো একমাত্র তার মিথ্যা কথার জন্য। আর তার মধ্যেও আর একটা মূল্যবান বিষয় হলো এই গল্পের, যে একটা সৎ মানুষের সঙ্গে যদি কিছুক্ষণও সঙ্গ করা যায়, তাহলেও নিজের জীবনকে পরিবর্তন করা যায়। যেমন ওই সাধু, একজন সৎ সাধু ছিল, সে তার সঙ্গে ওই চোরের কিছুক্ষণ তার সঙ্গ সে পালন ছিল, সময় কাটিয়েছে কিছুক্ষণের সময়। তাই অতটুকু সময় তার ওই সাধুর সঙ্গ করে তার জীবনের পরিবর্তন হয়ে গেল। একজন চোরের জীবন পরিবর্তন হয়ে গেল ওই সাধুর সঙ্গ করার জন্য। তাই ভালো মানুষের সঙ্গ করলে তার জীবনের যেমন করেই হোক জীবনের পরিবর্তন আসে। আর যদি খারাপ মানুষের সঙ্গ করা যায়, তাহলে জীবন ভালো অবস্থা তো ভালো পরিস্থিতি থাকলেও সেই মানুষকেও নিচে নামাতে বেশি সময় লাগে না, নিচে নামতে বেশি সময় লাগে না। তাই সঙ্গ এমনই একটা জিনিস, ওই সাধুর সঙ্গে চোরের কিছুক্ষণ সঙ্গ করাতে চোরের জীবন পরিবর্তন হয়ে যায়। যে চুরিবৃত্তি করত, তার সত্য কথা ওই সাধুর প্রেরণাতে সে সত্য কথা বলে, আর তার সত্য কথার জন্য তার জীবনের এত বড় পরিবর্তন এসে যায়। তাই এটাই হলো সত্য কথা আর ভালো সৎ সঙ্গের গুণ। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।